आज অনলাইন ক্লাসে আমরা আলোচনা করব লেখক মতি নন্দীর কোনি উপন্যাস নিয়ে। কোনি উপন্যাসের সপ্তম পরিচ্ছেদ আলোচনা হবে। এর আগের ক্লাসে আমরা কোনি উপন্যাসের সপ্তম পরিচ্ছেদের কিছুটা অংশ লাইন ধরে আলোচনা করেছি। আজকের আলোচনা হবে তার পরের অংশ। আমাদের যতটা আলোচনা করা হয়ে গিয়েছিল তার মধ্যে বিষয়টা ছিল সংক্ষেপে এরকম, আমি একটু আলোচনা করে নিই, তারপরে পরের অংশ লাইন ধরে এগোচ্ছি। কোনি উপন্যাসের সপ্তম পরিচ্ছেদের শুরু হয়েছে কোনির সাঁতারের প্রশিক্ষণ দিয়ে। কোনির সাঁতারের প্রশিক্ষণ দিচ্ছে ক্ষিতিশ সিংহ, এবং ক্ষিতিশ সিংহের সাঁতারের যে পদ্ধতি, সেই পদ্ধতিতে কোনি অভ্যস্ত হয়ে উঠছে, কিন্তু অভ্যস্ত হতে গিয়ে সে পুরোপুরি তৈরি হতে পারছে না। এবং এই তৈরি হতে না পারার কারণ, এর আগে সে কিন্তু এইভাবে সাঁতারে কোনোদিন প্র্যাকটিস করেনি, এইভাবে সে সাঁতারের জন্য অনুশীলন করেনি কোনোদিন। সাঁতার সে জানে, গঙ্গা এপার ওপার করতে পারে, কিন্তু ওই সাঁতার আর এখানে যে প্র্যাকটিস করছে, এখানে যে ট্রেনিং নিচ্ছে, সেই সাঁতারের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। যাই হোক, কোনি এমনিতেই ক্ষুধার্ত, তার দাদা অসুস্থ, বাড়িতে হাঁড়ি চড়েনি, উপার্জন করার কেউ নেই, তাই কোনির বাড়িতে কোনি তার সাথে সাথে তার বাড়ির সবাই এক অর্থে না খেয়েই আছে। তো এইরকম ধরনের পরিশ্রমে, সাঁতারের যে পরিশ্রমটা হয়, সেই পরিশ্রমে ভালো পুষ্টিকর খাবার, সুষম খাবার দরকার, কিন্তু সেই সমস্ত খাবার তো দূরের কথা, কোনি দুবেলা দুমুঠো ভাতও খেতে পারছে না, পেট ভরে ভাতটাও তার জুটছে না, তাহলে সে পরিশ্রমটা করবে কি করে? এটা একটা কারণ। তারপরে তার মনোযোগ কিন্তু সাঁতারের দিকে নেই, কারণ তার মনোযোগ তখন বাড়িকে কেন্দ্র করে। বাড়ি, ভাই বোনরা কি খাবে, দাদা অসুস্থ, কিভাবে সংসার চলবে, মা একা সামলাতে পারছে না। যাই হোক, সে বারবার কিন্তু ডাইভার্ট হয়ে যাচ্ছে, কিছুতেই তার মন এই সাঁতারে সে নিবিষ্ট করতে পারছে না। তো এই অবস্থাতে ক্ষিতিশ সিংহ দেখলো যে কোনিকে যদি সাঁতারে মনোনিবেশ করাতে হয়, তাহলে কোনিকে কিছু একটা লোভ দেখাতে হবে, টোপ দিতে হবে। কিছু একটা প্রাপ্তি যোগ না থাকলে তো ও উৎসাহ পাবে না। তো প্রথমে যে টোপ বা লোভ দেখালো সেটা হচ্ছে কস্টিউমের, কিন্তু সেই কস্টিউমের থেকেও অনেক বেশি তার চাহিদা। তো ফলে সেই কস্টিউম দিয়ে তার মন জয় করা সম্ভব হয় না। তাই আসল জায়গাতেই এক অর্থে ক্ষিতিশ সিংহ আসল জায়গাতেই, অর্থাৎ তার যে দুর্বলতা, সেই দুর্বলতাতেই সে আঘাত করে, মানে দুর্বলতাটাকেই ধরে ফেলে, এবং কোনিকে প্রতিদিন 1 টাকা করে দিতে চায় তার টিফিনের খাওয়া বাবদ। আসলে সে 1 টাকা করে নিয়ে টিফিন তো খাবে না। প্রথমে বলেছিল টিফিন বাড়িতে নিয়ে গিয়ে খাবে, কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে খেলেও পরে আমরা দেখতে পাবো যে ওই টিফিনের পরিবর্তে সে 1 টাকা করে চেয়েছে প্রতিদিন, যে 1 টাকার বিনিময়ে সে চাল কিনবে, যাতে বাড়ির সবাই খেতে পারে। তো যাই হোক, কোনি ক্ষিতিশ সিংহের তত্ত্বাবধানে সাঁতার শিখছে, এবং ক্ষিতিশ সিংহ তাকে এই টিফিন বাবদ 1 ঘন্টা অতিরিক্ত খাটাতে চাইছে। এবং এখানেই আলোচনা করা হয়েছে, যেটা তোমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় বলেছিলাম, যে কাজ করতে গেলে কষ্ট তো হবেই। যখন যতটুকু সময় দিয়ে তোমরা কাজ করেছো তার বেশি যখন সময় দিতে চাইবে, তখন দেখবে কষ্ট হবে, যন্ত্রণা হবে। কিন্তু সেই যন্ত্রণার পাঁচিলের সামনে রীতিমতো চ্যালেঞ্জ দিয়ে যন্ত্রণার পাঁচিলটাকে সরাতে হবে। আর তার জন্য চরিত্র চাই, গোয়ার রোগ চাই, মানে জেদ, নিষ্ঠা, একাগ্রতা, জেদ চাই, অনমনীয় মনোবল চাই, যেটা কোনির মধ্যে ছিল। তো এইভাবে কোনির সাঁতার চলছে। এখন কোনির সাঁতার যখন চলছিল, তখন বেদা আর অমিয়া এই দুইজন কোনির সাঁতার দেখলো। কোনির সাঁতার দেখে তাদের মনে হলো যে কোনিকে দিয়ে ক্ষিতিশ সিংহ চাইছে এই জুপিটারকে ডাউন দিতে, কিন্তু কোনিকে দিয়ে জুপিটারকে ডাউন দিতে পারবে বলে মনে হয় না। কেন ডাউন দিতে পারবে না? কারণ ও তো এখনো সাঁতারে হাতের টানটাই শিখতে পারেনি এখনো পর্যন্ত। তো ওকে তৈরি করা, তারপরে জুপিটারকে ডাউন দেওয়া, এটা প্রায় অসম্ভব। যাই হোক, চলে যাওয়ার সময় অমিয়া যেটা বলে গেল যে কম্পিটিশনে যদি পড়ে, তাহলে মেয়েটা তার পা ধোয়া জল খাবে।
এই লাইনটা আমি তোমাদের মনে রাখতে বলেছিলাম। এই লাইনটা এটা কিন্তু পরবর্তীতে কনির কাছে অত্যন্ত অপমানজনক হয়ে উঠবে, কনিকে অত্যন্ত আঘাত করবে। আসলে কনিকে কাজে লাগানোর জন্য, কনির উদ্যমটাকে কাজে লাগানোর জন্য, কনির উৎসাহটাকে কাজে লাগানোর জন্য, কনির চেষ্টাটাকে কাজে লাগানোর জন্য ক্ষিতিশ সিংহ এই কথাটাকে ব্যবহার করেছিল যে অমিয়া বলেছে যে কম্পিটিশনেও যদি পড়ে তাহলে মেয়েটা তার পা ধোয়ার জল খাবে। তো এত বড় কথা, এত বড় অপমানজনক কথা যেটা কনি কিছুতেই সহ্য করতে পারবে না। সেখান থেকেই দেখা যাবে কনি ঘুরে দাঁড়াচ্ছে। আমাদের এই পর্যন্ত হয়েছিল, তারপরে আলোচনা শুরু হবে লাইন ধরে। প্রায় পৌনে 10টা বাজে, 10টা বাজতে 15 মিনিট বাকি। বাজার নিয়ে ফিরতে আজ দেরি হবেই। ক্ষিতিশ সিংহ বাজার করে ফিরছে, কিন্তু বাজার নিয়ে ফিরতে দেরি হবে। তার কারণ ওই যে ট্রেনিংয়ে অনেকটা সময় চলে গেছে, অতিরিক্ত প্রায় 1 ঘন্টা আরও থাকতে হয়েছে তাকে। যে 2 ঘন্টা ধরে ট্রেনিং করছে 6:30 থেকে 8:30, তারপরেও কিন্তু ওই যে 2টো ডিম, 2টো কলা আর 2টো টোস্টের ব্যবস্থা করে দেবে, তার বিনিময়ে তাকে আরও 1 ঘন্টায় অতিরিক্ত থাকতে হবে। তাহলে এদিকে তো বাজার করার জন্য দেরি হবেই, কারণ এদিকে 1 ঘন্টা অতিরিক্ত সময়। তারপরে হচ্ছে ওই যে এখানে ক্ষিতিশ সিংহ যখন বাজার করে ফিরছে তখন হচ্ছে বিষ্ণুধর এসে পৌঁছে গেল। তো বিষ্ণুধরের সঙ্গে হয়তো কিছুটা কথায় সময় যাবে, আর কনির খাবারের ব্যবস্থা করার জন্য কিছুটা সময় যাবে। তা আজকে দেরি হয়ে যাবে বাজার করতে। ক্ষিতিশ তাই ব্যস্ত হয়ে হাঁটছে, পেছনে কনি। একটা অস্টিন ফুটপাত ঘেঁষে ক্ষিতিশের পাশে দাঁড়ালো। একটা অস্টিনে চড়ে কে সারাক্ষণ ঘোরে? বিষ্ণুধর। এই অস্টিনের বয়স কত? মানে কত বছর বয়স, মানে কত বছর ধরে অস্টিনটা আছে বিষ্ণুধরের সাথে? 40 বছর। হ্যাঁ, 40 বছর বলতে বিষ্ণুধরের বয়স যা, তার সমবয়সী এই অস্টিন। তারপরে বিষ্ণুধরের জন্ম হয়েছিল যখন, তখনই হয়তো তার বাড়ির কেউ বা বাবা বা ঠাকুরদা যাই হোক না কেন, কেউ না কেউ কিনেছিল এই অস্টিনটা। তো অস্টিনটা ফুটপাত ঘেঁষে এসে দাঁড়ালো ক্ষিতিশের পাশে। জানলা দিয়ে বেরিয়ে এলো বিষ্ণুধরের মুখ। কারণ বিষ্ণুধর আছে, বিষ্ণুধর ক্ষিতিশ সিংহকে খোঁজ করছে। ক্ষিতিশ সিংহকে তার দরকার। ও ক্ষিতিশ বাবু, আপনাকেই খুঁজছি। যে মুখ বাড়িয়ে ডাকলো যে ক্ষিতিশ বাবু আপনাকে খুঁজছি। তো কেন খুঁজছে নিশ্চয়ই তোমরা পড়ে নিয়েছো, জানো। ওই যে স্ক্রিপ্টটা লিখে দিয়েছিল না, ওই স্ক্রিপ্টটা এখনো পর্যন্ত পুরোপুরি রপ্ত করে উঠতে পারছে না। অনেক জায়গাতে ও মানেগুলো ঠিক মতো বুঝতে পারছে না। তো স্ক্রিপ্টটা লিখে দিয়েছে ওর বক্তৃতার জন্য। তো বক্তৃতায় শুধুমাত্র মুখস্থ করে কেউ যদি বলে তাহলে যত সুন্দর করে বলতে পারবে, তার থেকে যদি বুঝে নিয়ে মুখস্থর সাথে সাথে যদি সে বুঝে নেয় তাহলে কিন্তু বলাটা সুন্দর হবে। কোথাও যদি আটকেও যায় খুব সুন্দরভাবে গুছিয়ে ঘুরিয়ে কিন্তু উপস্থাপন করতে পারবে। যাই হোক, ক্ষিতিশকে খুঁজছে কারণ সে স্পিচটা কিছুতে আয়ত্তে আনতে পারছে না। যে স্পিচটা লিখে দিলেন সেটা কেমন যেন ঠিক বাগে আনতে পারছি না। বলো তো কোন বক্তৃতার জন্য স্ক্রিপ্ট লিখে দিয়েছিল, মানে কোথায় বক্তৃতা দেবে ক্ষিতিশ সিংহ বিষ্ণুধর কোথায় বক্তৃতা দেবে? বিষ্ণুধর বক্তৃতা দেবে যে স্থানীয় ছেলেরা যারা ওই রাস্তা গলিতে ক্রিকেট খেলে, তো সেখানে ওই রাবারের বল ফাইনালের একটা আয়োজন করা হয়েছে। তো সেখানে বিষ্ণুধর যেমন অতিথি হিসেবে উপস্থিত থাকবে, তেমনি বিনোদ বরকে আমার প্রেসিডেন্ট হিসেবে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। তো ওখানে বক্তৃতা দিতে হবে। তাহলে খেলার জায়গাতে যদি বক্তৃতা দিতে হয়, খেলা বিষয়েই বক্তৃতা দেওয়াটাই ভালো। কিন্তু এমন কিছু কঠিন কথা বা শব্দ লিখে দিয়েছে ক্ষিতিশ সিংহ, বিষ্ণুধর সেগুলো আয়ত্ত করতে পারছে না। তাই বিষ্ণুধর বলছে যে স্পিচটা যেটা লিখে দিয়েছি সেটা ঠিক বাগে আনতে পারছি না, একটু ডিসকাশন করলে ভালো হতো। একটু ডিসকাশন করে দিন। আজকে তো বিকেলেই সভা, ওই যে আজকে বিকেলেই সভা। এই লাইনটা তোমরা দাগ দিয়ে রাখো, এই লাইনটা দাগ দিয়ে রাখো যে আজকেই তো বিকেলে সভা। তাহলে ওই দিন বিকেলবেলা সভা আছে, সেই সভার বক্তৃতার জন্য স্পিচ লিখে দিয়েছে, কিন্তু স্পিচটা ঠিক বাগে আনতে পারছে না। তাই বিষ্ণুধর ক্ষিতিশ সিংহকে খোঁজ করছিল, এখন পেয়ে গেছে। কিছুটা তার কাছ থেকে বুঝে নেবে, কোথাও হয়তো যদি কারেকশন করার দরকার একটু কারেকশন করে নেবে। ক্ষিতিশ বলছে
কিন্তু আমার যে এখনই বাজার করে বাড়ি পৌঁছতে হবে, আপনার যে স্ক্রিপ্টটা আপনি আয়ত্ত আনতে পারছেন না সেটা আমি এখন কি করে ঠিক করে দেবো? আমাকে তো এখন বাজার করতে হবে, বাজার করে বাড়ি পৌঁছতে হবে, দেরি হয়ে গেছে এমনিতেই। তো বিষ্টু বলছে গাড়িতে উঠুন, গাড়িতে উঠুন, বাজার সেরে গাড়িতেই পৌঁছে দিয়ে ডিসকাসটা সেরে ফেলবো। হ্যাঁ, আপনাকে বাড়িতে পৌঁছে দেবো, সময়টা বেশি লাগবে না, তারপরে বাড়িতে বসেই এই স্পিচটা নিয়ে ডিসকাস করে নেব। বিষ্টুধর মোটরের দরজা খুলে দিল, এই যে মোটর গাড়ি মানে এই যে অস্টিন, তার দরজা খুলে দিল। ব্যস্ত হয়ে ক্ষিতীশ গাড়িতে উঠছে, তখন জামাই পড়লো টান, ভুলে গেছিল প্রায়। ব্যস্ত হয়ে তাড়াতাড়ি তাকে বাড়ি পৌঁছতে হবে, দেরি হয়ে গেছে, বাজার করে বাড়ি পৌঁছতে হবে। হয়তো বাড়ি পৌঁছলে রান্না টান্না করে লীলাবতী তারপরে দোকানে বেরোবে, তখন জামাই টান পড়লো। কে জামাই টান দিল? কেন কেন জামাই টান দিল? তাকে খাবার দেওয়ার জন্য। খাবার কিনে দেওয়ার কথাও ছিল, কিন্তু খাবার কিনে না দিয়ে চলে যাচ্ছে। তাই খাবারের জন্য বিষ্ণুধরের গাড়িতে যখন ক্ষিতীশ সিংহ উঠছে, ক্ষিতীশ সিংহকে টান দিল, জামাই টান দিল। খাবারের কি হবে? টনি বলছে আমার খাবারে কি হবে, খাবারটা তো কিনে দিলেন না। ও তো ডিম কলা এইগুলো। ক্ষিতীশ বিব্রত হয়ে কি বলবে ভেবে পেল না। তো এদিকে গাড়ি দাঁড়িয়ে আছে, তাই গাড়িতে উঠতে হবে, ওদিকে তার খাবারের ব্যবস্থা করে দিতে পারলো না, তাই বিব্রত হলো। তাই একটু অপ্রস্তুত হয়ে পড়লো, কি করবে ভেবা জায়গায় খেয়ে গেল, বুঝতে পারলো না, তাই কি করবে ভেবে পেল না। তখন কোনি এই সমস্যার সমাধান করে দিল, বলছে আমাকে বরং পয়সাটা দিন, কিনে নেব। হ্যাঁ, পয়সাটা দিন, আপনি যাচ্ছেন যান, পয়সাটা দিলে কিনে নেবে। কথা না বলে ক্ষিতীশ পকেট থেকে একটা টাকা বার করে কোনির হাতে দিয়ে বলল, একটা টাকা কোনির হাতে দিল, যে বিকেলে ঠিক সময় আসিস। এই যে একটা টাকা কোনির হাতে দিল, এতে কোনির কিন্তু সুবিধা হলো। কোনিকে যদি টাকা না দিয়ে ওই খাবারগুলো কিনে দিত, ডিম কলা টোস্ট, তাহলে কিন্তু কোনির খুব একটা সুবিধা হতো না। হ্যাঁ, কোনি খেত না, হয়তো খিদ্দাকে বা ক্ষিতীশ সিংহকে বলে বাড়িতেই নিয়ে যেত, যেটা পরে করেছে। কিন্তু বাড়িতে নিয়ে গেলে বাড়িতে কি আর ওই তারা না খেয়ে রয়েছে বাড়ির লোকেরা, তো ডিম কলা মাখন টোস্ট এইগুলো খেয়ে কি আর পেট ভরবে? তার থেকে ওই টাকাতে সে যদি চাল কিনে নিয়ে যায়, কিছু না হোক শুধু ভাত খেলেও পেটটা ভরা থাকবে। যাই হোক, সুবিধাই হলো। 1 টাকা ক্ষিতীশ সিংহ কোনিকে দিল। কথা না বলে ক্ষিতীশ পকেট থেকে একটা টাকা বার করে কোনির হাতে দিয়ে বলল, বিকেলে ঠিক সময় আসিস, বিকেলবেলা আবার প্র্যাকটিস করতে হবে, ঠিক সময় যেন পৌঁছে যায়। বলে বেরিয়ে গেল। গাড়ি চলতে শুরু করলে বিষ্ণুধর জিজ্ঞেস করলো, কে মেয়েটা? গাড়ি চলতে শুরু করলো, বিষ্ণুধর তো দেখেনি এই মেয়েটাকে, তো কে মেয়েটাকে আপনি টাকা দিলেন কে? বলছে আমার ভবিষ্যৎ। ক্ষিতীশ হেসে করলো। এখানে ক্ষিতীশ হেসে বললো ঠিকই যে আমার ভবিষ্যৎ, মানে একটু মজা করেই বললো, কিন্তু এটা মজা করে বললেও এই কথাটার মধ্যে একটা মানে লুকিয়ে রয়েছে, একটা গভীর ব্যঞ্জনা লুকিয়ে আছে। এবং সেই ব্যঞ্জনাটা কি? সত্যি ক্ষিতীশ সিংহের ভবিষ্যৎ কিন্তু কোনি। ক্ষিতীশ সিংহের ভবিষ্যৎ কোনি, কারণ ক্ষিতীশ সিংহ কোনিকে যতখানি তৈরি করবে বা কোনি যতখানি তৈরি হতে পারবে, তার উপরে নির্ভর করছে ক্ষিতীশ সিংহের এই জুপিটারকে যোগ্য জবাব দেয়া। তার মানে তার মান সম্মান রক্ষার ব্যাপারটা সবটাই কিন্তু এই কোনির উপরে দাঁড়িয়ে রয়েছে। তো কোনি তার ভবিষ্যৎ। লীলাবতী যথারীতি তালা দিয়ে বেরিয়ে গেছে, কারণ দেরি হলেও তো তালা দিয়ে বেরিয়ে যায়, ঠিক সময় গিয়ে দোকান খুলতে হবে, তাই অপেক্ষা করে না। এর আগেও হয়েছে, তাই ও যখন দেরি করছে, রান্না না করে ও যথারীতি তালা দিয়ে বেরিয়ে গেছে। যাই হোক, ক্ষিতীশ রান্নার উদ্যোগ না করে বিষ্ণুধরকে নিয়ে বারান্দায় বসলো। আগে বিষ্ণুধরকে নিয়ে বারান্দায় বসলো, বিষ্ণুধরের কাজটা করে দিয়ে তারপরে রান্না করবে, তাকে ছেড়ে দিয়ে। বিশু আর খুশি এগিয়ে এলো ক্ষিতীশকে দেখে। বিশু আর খুশি কে? কারা? এদের বাড়ির পোষা বিড়াল। বিশু আর খুশি এগিয়ে এলো ক্ষিতীশকে দেখে। বিষ্টু কুঁকড়ে গিয়ে বললো, একটু ভয় পেয়ে কুঁকড়ে গেছে, ও দুটোকে সরান, দেখলে গা শিরশির করে। হ্যাঁ, বিড়াল একদম গায়ের কাছে এসছে, গা শিরশির করে, একটু সরিয়ে রাখুন। হ্যাঁ, যাদের বাড়িতে এরকম পোষ্য আছে বিড়াল কুকুর, তারা তো খুবই ভালোবাসে, কিন্তু যারা ভালোবাসে না, যাদের বাড়িতে নেই, তারা আবার অতখানি আদর করে না, অতখানি সহানুভূতি দেখায়ও না। হ্যাঁ, তারা ওই কুকুর বিড়ালকে কুকুর বিড়ালের মতোই দেখে, কিন্তু যারা ভালোবাসে পোষে তারা তাদের বাড়ির সদস্য হিসেবেই দেখে। যাই হোক, ক্ষিতীশ সিংহের গায়ে তো লাগলোই, বিষ্ণুধর এমনভাবে বলছে। তো বিড়াল দুটিকে ছোট্ট ধমক দিতেই ওরা বারান্দা থেকে নেমে গেল। তাই নাম বলতেই নেমে গেছে।
তখন এই রকম দারুণ কথা বলার সাথে সাথে, ধমক দেওয়ার সাথে সাথে কথা শুনে বিড়াল দুটো নেমে গেছে। তা বিষ্টু বলছে, দারুণ ট্রেনিং তো, কি সুন্দর ট্রেনিং দিয়েছেন আপনি। এইবারে সুযোগ পেয়েছে, এমনিতে তো ঠোঁট কাটা, অপমানের যোগ্য জবাব দিয়ে দেয়, যে যেমন ভাবে কথা বলে তার উত্তর ঠিক মতোই দেয় ক্ষিতিশ সিংহ। তো সময় মতো ঠিকঠাক সুযোগ পেয়ে গেছে। যখনই বললো দারুণ ট্রেনিং, তখনই বলছে ওদের ভালোবাসি তাই কথা শোনে, ওদের তো ভালোবাসি তাই কথা শোনে। ওরা হচ্ছে বিড়াল হতে পারে কিন্তু বেশ বিশ্বস্ত, বাধ্য, কথা শোনে। মানুষের মতো এরকম ছেলেরা নয়। অনেক মানুষ যেমন ছেলেরা বিশ্বাসঘাতক, হ্যাঁ, যেমন কথা শোনে না, অবাধ্য, এরকম ধরনের নয়। ভালোবাসলে সব কিছু করিয়ে নেওয়া যায় মানুষকে দিয়েও। যাকে ভালোবাসি বা যে ভালোবাসে তাকে দিয়ে কিন্তু কাজ করানো যায়। সে বিড়াল কুকুরই হোক আর মানুষ হোক, মানুষকে দিয়েও করানো যায়। তখন ক্ষিতিশ সিংহের এই কথা শুনে বিষ্টু বলছে, তার মানে মানুষ আর জানোয়ারকে এক লাইনে ফেলছেন আপনার কাছে, তাহলে মানুষ আর জানোয়ার সব জীবজন্তু মানুষ একই হয়ে গেল। তো এর জবাব দিতে গিয়ে আরো একটু কড়া করেই সে আঘাত করেছে, ব্যঙ্গ বিদ্রুপ করেই। তা কেন? জানোয়ার দেখলে মানুষের গা শিরশির করে, এটা আপনার গা শিরশির করছিল জানোয়ার দেখলাম, কিন্তু মানুষ দেখলে জানোয়ারের করে কিনা তা জানি না। হ্যাঁ, মানুষকে যদি জানোয়ার দেখে, জানোয়ারের গা শিরশির করে কিনা জানি না। তার মানে এক অর্থে মানুষের থেকে এই সমস্ত জানোয়ার কিন্তু অনেক ভালো। মানে কি সুন্দর মিষ্টি মুখে দিল একটা থাপ্পড়। যাই হোক, ক্ষিতিশ সিংহ যে এরকম একটু ঠোঁটকাটা, একটু স্পষ্ট বক্তা, একটু টেরা টেরা কথা বলে, একটু আঘাত করে কথা বলে, চাঁচাচোলা কথা বলে, এটা ক্ষিতিশ সিংহের এই কথাগুলো ও জানতো বিষ্ণুধর। ওই যে গঙ্গার ঘাটে দেখেছে তো প্রথম পরিচয় কেমন ভাবে হয়েছে। যাই হোক, তারপরে দ্বিতীয় পরিচয়টাও হয়েছে, দ্বিতীয়বার সাক্ষাৎ হয়েছিল ওই যে হাঁটা প্রতিযোগিতায়, মনে পড়ছে তো? কোন ক্লাবের উদ্যোগে হাঁটা প্রতিযোগিতা হয়েছিল? নেতাজি বালক সংঘের উদ্যোগে। কত ঘন্টা? 20 ঘন্টা হাঁটা প্রতিযোগিতা। সেখানে দ্বিতীয়বার বিষ্ণুধর আর ক্ষিতিশ সিংহের কথা হয়েছিল। তো বিষ্ণুধর তো জানে ক্ষিতিশ সিংহ কেমন, তাই বলছে ওই অমনি টেরা বেঁকা কথা শুরু হয়ে গেল, অমনি আপনার টেরা বেঁকা কথা শুরু হয়ে গেল। আমি বললাম একটু ভালো মনে বললাম, আর আপনি অন্য কথা শুরু করে দিলেন। যাই হোক, বলতে বলতে বিষ্ণুধর পকেট থেকে বক্তৃতা লেখা কাগজ বার করলো, ওই যে স্ক্রিপ্টটা বার করলো পকেট থেকে। আমি দাগ দিয়ে রেখেছি জায়গাগুলো, কোথায় কোথায় আমি ঠিক বুঝতে পারছি না, আয়ত্ত করতে পারছি না, সেই জায়গাগুলো বিষ্ণুধর দাগ দিয়ে রেখেছে। রাস্তায় রবারের বল ফাইনাল, এই যে যেখানে বক্তৃতা দেবে সেটা হচ্ছে কোথায়? রাস্তাতে আয়োজন করেছে রবারের বল ফাইনাল। এই রকম একটা খেলার আয়োজন করা হয়েছে। রবারের বল নিয়ে ছেলেরা তো খেলে, রাস্তায় গলিতে টলিতে ক্রিকেট খেলে, তো রাস্তায় রবারের বল, এই রবারের বল ফাইনাল খেলা হবে। নিশ্চয়ই ক্রিকেট। হ্যাঁ, চিফ গেস্ট আছে ওখানকার বিনোদ ভর, যে এমএলএ, যে আবার জুপিটারের প্রেসিডেন্ট, সেই এখানে চিফ গেস্ট অর্থাৎ প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত। বুঝলেন না? ওর দলের ছেলেরা থাকবে, তো ওখানে প্রেসিডেন্ট হিসেবে বিনোদ ভর থাকবে। তা আমাকেও নিমন্ত্রণ করা হয়েছে, আমন্ত্রণ জানানো হয়েছে, তা আমিও থাকবো। আবার ও যেহেতু প্রেসিডেন্ট, আবার যেহেতু এমএলএ, তো ওর ছেলেপুলেরা, ওর দলের ছেলেপুলেরা বেশি থাকবে। তো আমাকে অপদস্থ করার জন্য, আমাকে জব্দ করার জন্য ফস করে যদি কিছু একটা প্রশ্ন করে বসে, আর জবাব দিতে না পারি তাহলে আওয়াজ খাবো, আওয়াজ দেবে। হ্যাঁ, আওয়াজ দেবে, বেইজ্জত হবো, মানে অসম্মানিত হবো। তাহলে আওয়াজ দেবে মানে বুঝতে পারছো তো, টোন কাটবে। বলতেই পারে যে ওখানে যে বক্তৃতা সে দেবে, সেই বক্তৃতার যে লেখাগুলো, কথাগুলো, সেই কথাগুলো হঠাৎ করে যদি জিজ্ঞেস করে এটার মানে কি বলুন তো, আপনি তো বলে গেলেন এত সুন্দর সুন্দর ভারী ভারী কথা, এর মানে কি, এরকম যদি জিজ্ঞেস করে বলে আর আমি যদি বলতে না পারি তাহলে আওয়াজ দেবে ওরা, বেইজ্জত হবো। তাই ভালো করে আপনি জায়গাগুলো বুঝিয়ে দিন। ক্ষিতিশ কাগজটা মন দিয়ে পড়ে বলল, কি জানতে চান বলুন, কোথায় কি জানতে চান, কি বুঝতে চান বলুন, বলে দিচ্ছি। বিষ্ণু বলছে, ওই যে লিখেছেন ট্যালেন্ট ঈশ্বরের দান, বুঝলাম না, ট্যালেন্ট আবার ঈশ্বরের দান, সেটা ফুটিয়ে তোলা যায়, কিন্তু তার বদলি হিসেবে কোনো কিছুই সেই জায়গায় বসানো যায় না। তার মানে ট্যালেন্ট হচ্ছে ঈশ্বরের দান। মানুষের মধ্যে যে ট্যালেন্ট রয়েছে, যে প্রতিভা রয়েছে, সেই প্রতিভা ঈশ্বর প্রদত্ত প্রতিভা। ঈশ্বর সেই প্রতিভা আমাদের মধ্যে দান করেছেন, এবং সেই প্রতিভা যার আছে সেই প্রতিভাটাকে কাজে লাগাতে হবে, সেই প্রতিভাটাকে নষ্ট করতে দেওয়া যাবে না, এবং প্রতিভাটাই শেষ কথা। প্রতিভাটাকে ফুটিয়ে তুলতে হবে, আরো বিকশিত করতে হবে, ছড়িয়ে দিতে হবে। তার বদলি হিসেবে কোনো কিছুই সে জায়গায় বসানো যায় না। তার মানে বললো প্রতিভার সঙ্গে কোনো কিছু তুলনা চলে না, প্রতিভা এক এবং অদ্বিতীয়।
প্রতিভা যার আছে সে কোনোদিন বেকার থাকতে পারে না, তার কোনোদিন কাজের অভাব হতে পারে না, সে দেশের মুখ উজ্জ্বল করবেই করবে। তাই প্রতিভা যার আছে সেই প্রতিভাকে কদর করতে হবে, প্রতিভাকে সম্মান দিতে হবে। তোমাদের মধ্যেও কিন্তু কোনো না কোনো প্রতিভা রয়েছে, প্রত্যেকের মধ্যে কোনো না কোনো প্রতিভা রয়েছে। তো সেই প্রতিভাটা কি সেটা তোমাদেরকে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে সেটাকেই কাজে লাগাতে হবে। যদি মনে করো না আমার এই প্রতিভাটাকে কাজে লাগাবো না, পরিস্থিতির কারণে এই প্রতিভাটাকে শেষ করে দেবো, এই প্রতিভাটা শেষ হয়ে যাবে, তাহলে কিন্তু দেশের একটা প্রতিভা হয়তো অকালে হারিয়ে গেল। তাই প্রত্যেকের প্রতিভাকে কাজে লাগাতে হবে, প্রতিভার পরিপূরক কিছু হতে পারে না। যার মধ্যে ট্যালেন্ট আছে সেটা যদি সে ব্যবহার না করে, হ্যাঁ তোমাদের মধ্যে তো ট্যালেন্ট আছে কিন্তু ট্যালেন্টটাকে তোমরা অবদমিত করে রাখছো, কাজে লাগাচ্ছ না, ব্যবহার করছো না, তাহলে ক্ষিতিশ সিংহের লিখে দেওয়া স্ক্রিপ্ট অনুযায়ী তাকে অপরাধী বলে গণ্য করতে হবে। তার মানে বুঝতে পারছো, আমাদের দেশে এত কোটি মানুষ, তো এত কোটি মানুষের যে ট্যালেন্ট, সেই ট্যালেন্টগুলোকে যদি তারা প্রত্যেকে কাজে লাগায়, হ্যাঁ পরিস্থিতির কারণে অনেক সময় কাজে লাগাতে পারে না, ট্যালেন্টগুলো অকালে কোথায় হারিয়ে যায়, কিন্তু ট্যালেন্টগুলোকে যদি কাজে লাগায় তাহলে আমাদের দেশ কোথায় যাবে, কিছুদিনের মধ্যে কত উন্নতি করবে সেটা কিন্তু ধারণা করতে পারা যাচ্ছে না। কিন্তু যারা ট্যালেন্ট আছে অথচ ট্যালেন্টের কদর করে না, ট্যালেন্টগুলোকে ব্যবহার করে না, কাজে লাগায় না, ক্ষিতিশ সিংহের কথা মতো তার লিখে দেওয়া স্পিচ অনুযায়ী তাদেরকে অপরাধী বলে গণ্য করতে, ওরা অপরাধী, ওরা অপরাধ করছে, ট্যালেন্টকে ব্যবহার করছে না। কিন্তু আমার কথা হচ্ছে আমাদের দেশে বহু ট্যালেন্টওয়ালা লোক আছে যারা শুধু খাওয়া পড়া ধান্দাতেই হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা তো তোমরা মানবেই। আমাদের দেশে প্রচুর মানুষ আছে যাদের মধ্যে কত ভালো ভালো ট্যালেন্ট আছে, কিন্তু অভাবের কারণে, দারিদ্র্যের কারণে, শুধুমাত্র পেটের ভাত জোগাড় করার জন্য, শুধুমাত্র জীবিকা নির্বাহ করার জন্য, দুবেলা দুমুঠো অন্ন সংস্থান করার জন্য কি করছে, এমনভাবে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে যে তারা ট্যালেন্টটাকে ঠিক মতো জায়গা মতো ব্যবহার করতে পারছে না। সব আগে মানুষের দরকার বেঁচে থাকা, এটা তো মানেন, সবার আগে দরকার মানুষের বেঁচে থাকা। মানুষ যদি খেতে না পায়, বেঁচেই না থাকে, তাহলে ট্যালেন্টকে সে কি করে ব্যবহার করবে, এটা তো মানেন। তো ক্ষিতিশ সিংহ ঘাড় নাড়ল, বিষ্ণুধরের কথাগুলো শুনে ক্ষিতিশ সিংহ ঘাড় নাড়ল। তো আবারও বলে যাচ্ছে, রাশিয়ায় টাশিয়ায় বড় বড় খেলোয়াড়দের খাওয়া পড়ার চিন্তা করতে হয় না, এটাও ঠিক। কিন্তু রাশিয়া, তারপরে কোরিয়া, তারপরে চীন, তো এদের যে সমস্ত প্রতিভাবান খেলোয়াড় আছে সেই সমস্ত খেলোয়াড়দেরকে এরা কি করে, একদম ছোট থেকে তুলে নিয়ে আসে, ট্যালেন্টগুলোকে নিয়ে আসার পরে সরকারই কিন্তু দায়িত্ব নেয়, রাষ্ট্র দায়িত্ব নেয় এদের খাওয়া পড়ার ব্যবস্থা করা এবং এদের ভবিষ্যৎটাকে একদম সিকিউর করা। তাই এরা সম্পূর্ণভাবে মনোনিবেশ করতে পারে, মনোযোগ দিয়ে এরা নিজেদের পুরোপুরি উজাড় করে দিতে পারে। তো রাশিয়া টাশিয়ার বড় বড় খেলোয়াড়দের খাওয়া পড়ার চিন্তা করতে হয় না। আমাদের ভারতবর্ষে হয় কি হয় না, চিন্তা করতে হয় না? হ্যাঁ স্যার, হয়। হয়। আমাদের প্রতিভা তো অনেকে আছে, অনেক ছেলে মেয়েদের মধ্যে খেলোয়াড় হয়ে ওঠার মতো, শুধু খেলোয়াড় নয় আরো নানা বড় মাপের মানুষ হয়ে ওঠার মতো প্রতিভা আছে। তো খেলোয়াড় হয়ে ওঠার মতো প্রতিভা আছে, কিন্তু সেই সমস্ত প্রতিভাগুলোকে যে রাষ্ট্র একবার প্রথম থেকে খুঁজে নিয়ে এসে জায়গা দেয় তা কিন্তু নয়। মাঝে মাঝে আমরা দেখতে পাই, কি খবরের কাগজে দেখতে পাই, টিভি চ্যানেলে দেখতে পাই, যখন তারা নিজেদের চেষ্টায়, নিজেদের যোগ্যতায়, নিজেদের বাড়ির চেষ্টায় একটা সুনাম অর্জন করে, একটা নাম অর্জন করে, তারপরে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারে, তারপরে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারে, তখন সরকারের কোনো প্রতিনিধি গিয়ে তাকে কিছুটা সাহায্য করে। এরকম কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখছি, কি তাই না? মানে হওয়ার পরে, দৃষ্টি আকর্ষণ করার পরে, কোনো কিছু সাফল্য ছিনিয়ে আনার পরে তারপরে কিন্তু সাহায্য করার জন্য এগিয়ে আসে, কিন্তু তার আগে এগিয়ে আসে না। অনেক ক্ষেত্রে কিন্তু বঞ্চনার শিকার হয় বহু প্রতিভাবানরা। যাই হোক, রাশিয়া টাশিয়ার বড় বড় খেলোয়াড়দের খাওয়া পড়া চিন্তা করতে হয় না, কারণ ওখানকার গভর্নমেন্ট তাদের গুরুত্ব স্বীকার করে, এই প্রতিভাবানদের গুরুত্ব স্বীকার করে, তাই স্টেটই তাদের সব কিছু দেয়। ওখানকার রাজ্য, ওখানকার স্টেট, ওখানকার রাষ্ট্র তাদের সব কিছু দেয়। সেরকম আমাদের দেশেও গভর্নমেন্টকে দেখা উচিত যাতে প্লেয়াররা খাওয়া পড়ার চিন্তা থেকে মুক্ত থাকতে পারে। কারণ তাই খাওয়া পড়ার যদি চিন্তাই করতে হয়, বাড়ির লোকের কথা ভাবতে হয়, বাড়ির লোক কীভাবে থাকবে, কীভাবে খাবে,
তাহলে সে কি করে মন দিতে পারবে খেলাধুলাতে? তাই গভর্নমেন্ট কিন্তু ওই সমস্ত দেশের গভর্নমেন্ট তাদের কথা স্বীকার করে, তাদের সব কিছুই দেয়, কিন্তু আমাদের দেশে গভর্নমেন্ট এরকমভাবে প্রতিভাবানদেরকে যে সব কিছু দেয় তা নয়। গভর্নমেন্টের দেখা উচিত প্লেয়াররা যাতে খাওয়া পড়ার চিন্তা থেকে মুক্ত থাকতে পারে, তবেই তো সে মনোযোগী হবে। তো এসব কথা একটু বলা দরকার, বুঝলেন না? পাবলিক এখন লেফটিস্ট ধরনের, তো কীর্তি সিংহকে বলছে বিষ্ণুধর যে আপনার স্পিচে এইরকম ধরনের ব্যাপারগুলো নেই, তো এইরকম ধরনের কথাগুলো একটু থাকতে হবে। আমি তো বক্তৃতা দেবো, পাবলিকের দৃষ্টি আকর্ষণ করবো, বিষ্ণুধর তো ভোটে দাঁড়াবে, তাহলে আমি যদি ভোটে দাঁড়াই, মানুষের কথা যদি না বলি, মানুষের পাশে যদি না থাকার কথা বলি, তাহলে তাহলে বক্তৃতা তো জমবে না, না? তাহলে এই সমস্ত কথা একটু থাকা দরকার। পাবলিক এখন একটু লেফটিস্ট ধরনের, লেফটিস্ট মানে কি? বামপন্থী। হ্যাঁ, যারা শ্রমজীবী, যারা মেহনতি মানুষদের পাশে থেকে লড়াইটা শুরু করেছিল, তো সেই সমস্ত মেহনতি, সেই সমস্ত পরিশ্রমী, সেই সমস্ত শ্রমজীবী মানুষের পাশে থাকার কথা যদি না বলি, পাবলিক তো এখন একটু লেফটিস্ট বামপন্থী ধরনের, তো এগুলো তাহলে শুনবে না। কিন্তু ভারত বা বাংলা তো কমিউনিস্ট দেশ নয়, এখানে গণতন্ত্র। বাংলা আমাদের দেশ, ভারত এটা কমিউনিস্ট দেশ নয়, এখানে কিন্তু গণতন্ত্র, এখানে গণতন্ত্রে সবাই সমান, এখানে প্লেয়ারকে সব কিছুর জন্য লড়তে হবে। গণতন্ত্রে একটা স্বাধীনতা আছে, লড়াইয়ের স্বাধীনতা। এরা কে বলছে? কীর্তি সিংহ বলছে যে আমাদের দেশ তো আর কমিউনিস্ট দেশ নয়, এখানে গণতন্ত্র, এখানে যে ওইভাবে সর্বসাধারণের পাশে এইভাবেই রাষ্ট্র দাঁড়াবে তা কিন্তু নয়। এখানে প্লেয়াররা নিজেরা আগে নিজেদের যোগ্যতা প্রমাণ করার জন্য লড়বে, সব কিছুর জন্য এখানে লড়াই করতে হয়। গণতন্ত্রে একটা স্বাধীনতা আছে, যাই হোক একটু মজার চলেই বলছে, সেই স্বাধীনতাটা কি? লড়াইয়ের স্বাধীনতা। তার মানে লড়াই করো, তারপরে দৃষ্টি আকর্ষণ করো, তারপরে কিন্তু তুমি যোগ্য জায়গাটা পাবে। তো কীর্তি সিংহের এই কথা শুনে বিষ্ণুধর বলছে, আপনি কি সব কিছুরই মানে খাওয়া পড়ার জন্য জানোয়ারের মতো কামড়াকামড়ি করে বাঁচতে চান? আপনি কি এটাই বিশ্বাস করেন যে আমরা এই জানোয়ার যেমনভাবে কামড়াকামড়ি করে খাওয়ার জন্য, কোনো খাওয়ার পড়লে যেমন একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে সেটাকে কামড়াকামড়ি করে খেতে চায়, তো সব কিছুরই মানে খাওয়া পড়ার জন্য মানুষকে কামড়াকামড়ি করে বাঁচতে হবে, এটা কি চান? তো মানুষ যদি খাওয়া পড়ার জন্যই কামড়াকামড়ি করে বাঁচে, ওটাতেই যদি সময় শুধু দিয়ে দেয়, তাহলে সে কি করে খেলোয়াড় হবে? সে কি করে মহৎ মানুষ হবে? কি করে নিজেদের প্রতিভাটাকে সামনে তুলে ধরবে? তো খাওয়া পড়া দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত শুধু খাওয়া পড়ার চিন্তাতেই যদি মানুষের চলে যায়, তো কাজে, আসল কাজে সময়টা কি করে দেবে? মানুষ হিসেবে নিশ্চয়ই চাই না, কিন্তু সুইমিং কোচ হিসেবে হ্যাঁ চাই। ও এটা হচ্ছে বিষ্ণুধরের কথা শুনে কীর্তি সিংহ বলছে যে হ্যাঁ, মানুষ হিসেবে চাই না, কিন্তু মানুষ হিসেবে তো চাই না, যে মানুষ হিসেবে চাই কি যে মানুষ শুধু খাওয়া পড়ার চিন্তা করেই বাঁচবে তা নয়, মানুষ খাওয়া পড়ার চিন্তার সাথে সাথে তার নিজের প্রতিভাকে যোগ্য জায়গায় পৌঁছে দেওয়ারও চেষ্টাটা করবে, চিন্তাটা করবে। কিন্তু সুইমিং কোচ হিসেবে চাই, কারণ কি? সুইমিংয়ে কি? সুইমিংয়ে তো লড়াইয়ের ব্যাপার না, খেলাধুলায় সেখানে লড়াইয়ের ব্যাপার, প্রতিপক্ষকে হারিয়ে দিয়ে, পিছিয়ে দিয়ে এগিয়ে যাওয়ার ব্যাপার। তো সেখানে একটা দৃঢ় মানসিকতা দরকার, সেখানে লড়াই করার মেন্টালিটি তৈরি হওয়া দরকার, সেখানে হচ্ছে জেদ থাকা দরকার, সেখানে হচ্ছে বুঝতে পারছো, ছিনিয়ে নেওয়ার একটা মেন্টালিটি দরকার। তো আমি মানুষ হিসেবে চাই না এরকমভাবে কামড়াকামড়ি করে লড়াই করে বাঁচুক, কিন্তু সুইমিং কোচ হিসেবে চাই। সুইমিং কোচ হিসেবে চাই খেলোয়াড়রা বা সুইমাররা লড়াই করতে শিখুক এবং লড়াই করে ছিনিয়ে নিতে শিখুক। আরামে সব জিনিস পাওয়া যায় না, এটা তো স্বাভাবিক। খেলাধুলার ক্ষেত্রে কি আরামে পাওয়া যায়? নিজেকে তৈরি করতে হয়, পরিশ্রম করতে হয়, চেষ্টা করতে হয়, ছিনিয়ে নিতে হয়, প্রতিপক্ষকে পিছিয়ে তারপরে তো এগিয়ে যেতে হয়, বুঝলেন? আপনার পাবলিককে বলবেন যে একটা সুইমারকে খেটে যন্ত্রণায় ছটপট করতে করতে উঠতে হয়, পাবলিককে বলবেন, পাবলিককে বোঝাবেন, মানে বক্তৃতা যখন দেবেন তখন আপনি আপনার পাবলিককে বোঝাবেন। বিষ্ণুধরকে বলছে যে সুইমার, যে সেই সুইমারকে কিন্তু খেটে তৈরি করতে হয়, নিজেকে যন্ত্রণায় ছটপট করতে করতে তাকে উঠতে হয়। তাদের পরিশ্রম আপনারা বুঝবেন না, পড়ুন লেখাটা পড়ুন। কীর্তি সিংহের একটু আঘাত লাগলো, কীর্তি সিংহ একটু বিরক্ত হলো বিষ্ণুধরের কথায়, যে ও তো জানে যে একজন সুইমারকে কিভাবে তৈরি করতে হয়, একজন সুইমার কিভাবে তৈরি হয়, কতটা খেটে তৈরি হয়, কতটা যন্ত্রণা ঝটপট করতে করতে তৈরি হয়। এখন তো সে দেখতে পাচ্ছে অনিকেত কিভাবে তৈরি করছে, তো স্বাভাবিকভাবে একটু বিরক্ত হয়ে বললো, পড়ুন। আপনি এই খেলাধুলার ব্যাপারটা বুঝবেন না,
সাঁতারের ব্যাপার বুঝবেন না, আপনি পড়ুন, লেখাটা পড়ুন। ক্ষিতীশ উত্তেজিত হয়ে বারান্দায় পায়চারি শুরু করলো। এমনিতে বিরক্ত হয়ে গেছে, উত্তেজিত হয়ে গেছে, বিষ্ণুধরের কথা শুনে পায়চারি করছে। পায়চারি করতে করতে বিষ্ণুধরের সঙ্গে কথা বলছে। বিষ্ণুধর ভীরু চোখে ক্ষিতীশের দিকে এবং বিশু খুশির দিকে একবার তাকিয়ে নিয়ে পড়তে লাগলো। বিষ্ণুধর একটু ভয় পেয়ে গেছে ক্ষিতীশ সিংহের কথা শুনে, আর বিশু খুশিকে এমনভাবে বলেছিল, তার জবাবও সে যেভাবে পেয়েছে তাতেও ভয় পেয়ে গেছে। তো সেই ভয় পেয়ে একটু কেমন একটু ঘাবড়ে গেছে, একটু নিজেকে গুটিয়ে ফেলেছে। তারপরে ভয় ভয় তাকিয়ে তাকিয়ে পড়ছে। বিরাট বিরাট খেলোয়াড়ের গৌরবের ছটায় আলোকিত হয় তার দেশ। লেখা আছে স্ক্রিপ্টে, বিরাট বিরাট খেলোয়াড়ের গৌরবের ছটায় আলোকিত হয় দেশ। সেটা তো বুঝতেই পারা যাচ্ছে, আমরা তো বুঝতে পারছি যে বিরাট বিরাট খেলোয়াড়রা তারা যে কৃতিত্ব, যে তাদের কৃতিত্ব দিয়ে যে গৌরবের অধ্যায় রচনা করে, যে গৌরব তারা দেশের জন্য অর্জন করে, তাতে তো তাদের এমন সাফল্যে গোটা দেশ আলোকিত হয়, গোটা দেশ গর্ব অনুভব করে। যদি প্রশ্ন করি, লেখা আছে এগুলো, যদি প্রশ্ন করি অস্ট্রেলিয়ার কথা উঠলে সবার আগে কার নাম আপনার মনে ভেসে উঠবে? স্ক্রিপ্টে লেখা আছে যে অস্ট্রেলিয়ার কথা উঠলে কাদের নাম সবার আগে ভেসে উঠবে? না অস্ট্রেলিয়ায় সেই সমস্ত নাম করা খেলোয়াড়রা, সেই সমস্ত নাম করা কোচেরা। নিশ্চয়ই ডন ব্র্যাডম্যান, ডন ফ্রেজার, কেন রোজওয়ালের নাম, এদের নাম ভেসে উঠবে। তাহলে অস্ট্রেলিয়ার কথা যখনই উঠে আসছে তখনই এই সমস্ত খেলোয়াড়দের নাম ভেসে উঠছে। ডন ব্র্যাডম্যান, ডন ফ্রেজার, ডন ব্র্যাডম্যানের নাম, ডন ফ্রেজারের নাম, আর কেন রোজওয়ালের নাম। যদি বলি ব্রাজিলের প্রধানমন্ত্রীর নাম কি, পারবেন কেউ বলতে? এটা তো স্বাভাবিক। ব্রাজিলের প্রধানমন্ত্রীকে বা বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীর নাম বা বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের নাম, সবার নাম কিন্তু কেউ মনে রাখেনি, পারবেও না কেউ বলতে। কিন্তু ব্রাজিলের পেলের নাম কিন্তু সবাই শুনেছেন। কিন্তু পেলের নাম আপনারা সবাই শুনেছেন। কেন শুনেছেন? কারণ খেলোয়াড়রা তারা তাদের গৌরবে তাদের দেশকে গৌরবান্বিত করে। ইথিওপিয়া ছোট্ট দেশ, ইথিওপিয়া আফ্রিকার অন্তর্গত ইথিওপিয়া ছোট্ট একটা দেশ। সেই দেশটা বিশেষ করে পরিচিতি পেয়েছে কার জন্য? না বিকিলার জন্য। একটা গরিব দেশ, একটা অখ্যাত দেশ, কিন্তু বিকিলা যখন দৌড়লো তখন দেশটা বিখ্যাত হয়ে গেল। এই যে বিকিলার কথা বলা হয়েছে, যে বিকিলা একজন অ্যাথলেটিক্স, তো অ্যাথলেটিক্সের ইনি ম্যারাথনে দুবার চ্যাম্পিয়ন হয়েছিলেন। এটা হচ্ছে 1960-এ আর 1964-তে। তো একবার 1960-এ তিনি অলিম্পিকে সোনা জয় করেছিলেন খালি পায়ে দৌড়ে, খালি পায়ে। তারপর বুঝতে পারছো প্রতিভাটা কিরকম। তো বিকিলা যখন দৌড়লো তাহলে বিকিলাকে সবাই চেনে, বিশ্বের সবাই চিনে বিকিলাকে। আর বিকিলার মধ্য দিয়ে তাহলে তার দেশটাকে মানে ইথিওপিয়াকে সবাই ছিল। তার মানে খেলোয়াড়দের নামের মধ্য দিয়ে, খেলোয়াড়দের সুনামের মধ্য দিয়ে সারা দুনিয়া কিন্তু তাদের সাথে সাথে তাদের দেশটাকেও চেনে। কিন্তু প্রধানমন্ত্রীর নাম যদি জিজ্ঞেস করা হয় তো দু একজন হয়তো প্রধানমন্ত্রীর নাম জানতেও পারে, কিন্তু বেশিরভাগ ওই সমস্ত রাষ্ট্রনেতাদের নাম জানে না, খেলোয়াড়দের নাম জানে। বিষ্ণুধর দম নেওয়ার জন্য থামলো। ক্ষিতীশ দাঁড়িয়ে পড়ে এক মনে শুনছিল। ক্ষিতীশ তো শুনছিল, বিষ্ণুধর কোথায় কোথায় বুঝতে পারছে না সেটা বোঝার চেষ্টা করলো। বলল, শুধু মেডেল ধোয়া জল খেয়ে আপনার কি আমার চলবে না। মেডেল তুচ্ছ ব্যাপার, কিন্তু একটা দেশ বা জাতির কাছে মেডেলের দাম অনেক। তো বিষ্ণুধরের কথা শুনে ক্ষিতীশ সিংহ বলছে যে মেডেল ধোয়া জল খেয়ে আপনার বা আমার চলবে না। মেডেল তুচ্ছ ব্যাপার মানে একজন ব্যক্তি হিসেবে ধরে নাও আমার কাছে বা তোমাদের মধ্যে কারোর কাছে কেউ কি মনে করতে পারে যে কেউ একটা মেডেল পেয়েছে, তো সেই মেডেলটার শুধু যদি আর্থিক মূল্য বোঝানো হয়, মেডেলটা ধরো সোনার একটা মেডেল পেয়েছে, তো সেই সোনার মেডেলটার আর্থিক মূল্য যে খুব বেশি তা নয়। সোনা দোকানে নিয়ে গেলে সেটা সোনার দামে বিক্রি হবে। তাই অনেকের কাছে মেডেলের গুরুত্বটা খুব একটা ম্যাটার করে না, গুরুত্বটা খুব বেশি পায় না, গুরুত্বটা পায় না। তো মেডেল ধোয়া অনেকে মনে করে ও মেডেল নিয়ে কি হবে, তুমি খেলেছো একটা মেডেল পেয়েছো, ওই মেডেলটা কতটুকু টাকা দাম রে বাবা। হ্যাঁ, যদি তুমি চাকরি পেতে, যদি তুমি অনেক টাকা পেতে খেলাধুলা করে তাহলে একটা ব্যাপার,
কিন্তু তুমি তো খেলাধুলা করে একটা মেডেল পেয়েছো, ওই মেডেলে কি আর হবে? মেডেল দেওয়ার জল খেয়ে কি আমার চলবে? তাহলে কোনো কোনো ব্যক্তির কাছে মেডেল তুচ্ছ ব্যাপার, মেডেল ধোয়া জল খেয়ে তার হয়তো চলবে না, তাই মেডেল তার কাছে তুচ্ছ ব্যাপার হয়ে দাঁড়ায়। কিন্তু একটা দেশের কাছে, একটা জাতির কাছে মেডেলের দাম কিন্তু অনেক, কারণ সেই জাতি, সেই দেশ ওই মেডেলটাকে শুধুমাত্র সোনার মেডেল হিসেবে দেখে না, মেডেলটাকে দেখে একটা দেশের সম্মান হিসেবে, একটা দেশের গৌরব হিসেবে, একটা দেশের যশ খ্যাতির প্রতীক হিসেবে দেখে। তাই একটা দেশের কাছে বা একটা জাতির কাছে মেডেলের দাম অনেক, হিরোর দাম অনেক। এখানে যে খেলোয়াড় সেই তো হিরো, সে তো নায়ক, সে তো জিতটা ছিনিয়ে এনেছে। একটা দেশের সঙ্গে যখন আরেকটা দেশের খেলা হয়, যখন একটা দেশকে হারিয়ে মেডেলটা ছিনিয়ে নিয়ে আসে বা একটা দেশের প্রতিনিধিকে হারিয়ে মেডেলটা ছিনিয়ে নিয়ে আসে, তখন কিন্তু ওই খেলোয়াড়ের মাধ্যমে ওই দেশটাই সারা বিশ্বে সম্মান পায়, মর্যাদা পায়। দেশের ছেলেমেয়ের কাছে একজন হিরো, সে সাঁতারই হোক আর সেনাপতি হোক, আদর্শ স্থাপন করতে পারে। হ্যাঁ, সে সেনাপতিও হিরো, আবার সাঁতারুও হিরো, কোনো খেলোয়াড়ও হিরো, কোনো সেনাপতি, কোনো যুদ্ধের সৈনিকও হিরো। তারা কিন্তু আদর্শ স্থাপন করে, একজন দেশ রক্ষা করে আদর্শ স্থাপন করেছে, আর একজন দেশের সুনাম অর্জন করেছে খেলায় জিতে, তো আদর্শ স্থাপন করতে পারে। অনেকেই তাকে তাদেরকে আদর্শ হিসেবে মানে, কিন্তু এই দুজনের মধ্যে একটা পার্থক্য আছে, তবু তাদের মধ্যে তফাৎ আছে। তফাৎটা কি না, বড় সাঁতারু জীবনের ও প্রাণের প্রতীক। বড় সাঁতারু জীবনের প্রতীক, প্রাণের প্রতীক, মানে মানুষকে উজ্জীবিত করে, মানুষকে উৎসাহিত করে, মানুষ প্রেরণা পায়, তারা আদর্শ হয়ে ওঠে। তাই জীবনের প্রতীক, বাঁচার প্রতীক, প্রাণের প্রতীক, উৎসাহিত করে, স্বতঃস্ফূর্তভাবে তারা জীবনের সামনের দিকে এগিয়ে চলে। কিন্তু সেনাপতি কি, সেনাপতি দেশ রক্ষা করে ঠিকই, কিন্তু তাকে তো যুদ্ধ করতে হয়। তাই অনেকে সেনাপতির হাতে মারা যায়। তাই সেনাপতি মৃত্যুর প্রতীক, সেনাপতি ধ্বংসের প্রতীক। তাই সেনাপতিকে মানে সবাই, কিন্তু সেনাপতির থেকে অনেক বেশি জায়গা পায় সাঁতারু বা খেলোয়াড়। সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে, বোঝা গেল ব্যাপারটা? সাঁতারু কেন অনেক বড় সেনাপতির থেকে, বোঝা গেল? সেনাপতিকেও সম্মান করে, সাঁতারুকেই সম্মান করে, কিন্তু তুলনামূলকভাবে যদি আমরা সিদ্ধান্তে পৌঁছাই, তাহলে সেনাপতির থেকে সাঁতারুকে সবাই সম্মান করে। বিশেষ করে সাঁতারুর থেকে অনেক কিছু শেখার আছে, উৎসাহিত হওয়ার আছে, কারণ সে প্রাণের প্রতীক, জীবনের প্রতীক। আর সেনাপতি মৃত্যুর প্রতীক, ধ্বংসের প্রতীক, কারণ সেনাপতির হাতে অনেকে মারাও যায়। যুদ্ধজয়ী সেনাপতি সমীহ পায়, যুদ্ধজয়ী সেনাপতি যে যুদ্ধ জয় করে ফিরে আসে, সে সমীহ পায়, সম্মান পায়। কিন্তু আবার সেই যুদ্ধজয়ী সেনাপতিকে অনেকে আবার ঘৃণাও করে, কারণ তার দ্বারা তো অনেকের মৃত্যু হয়েছে। কিন্তু বিরাট সাঁতারু সারা পৃথিবীকে প্রেরণা দেয়, বিরাট বড় বড় সাঁতারু সারা পৃথিবীকে, শুধু একটা দেশের সাঁতারু একটা দেশের মানুষকে প্রেরণা দেয় তা নয়, একটা দেশের সাঁতারুকে আমরা সারা পৃথিবীবাসী তাকে আদর্শ হিসেবে মানি। শুধু সাঁতারু কেন, ওই যে বড় বড় খেলোয়াড়, ফুটবলাররা যারা হচ্ছে তোমার সারা বিশ্বে সুনাম অর্জন করেছে, বা ক্রিকেটাররা, তাদের কিন্তু সারা বিশ্ববাসী মানে, কারণ তাদের থেকে আমরা প্রেরণা পাই। যাই হোক, বিষ্ণুধর তখন বলছে, যখন ক্ষিতিশ সিংহ বারবার ধরে সাঁতারুর প্রসঙ্গ টেনে নিয়ে আসছে, তখন বিষ্ণুধর বলছে, আপনি খালি সাঁতারু বলছেন কেন? আপনি শুধু সাঁতারুদের কথা বলে যাচ্ছেন, আর ক্রিকেটার এদের নাম করুন, এদের নামও তো করুন। আমি যেখানে বক্তৃতা দেব সেটা তো তার সাঁতারের কোনো অনুষ্ঠান নয়, সেখানে ক্রিকেটের অনুষ্ঠান, তো সেখানে একটু অন্য খেলাধুলার কথাও টেনে নিয়ে আসা উচিত। একটু ক্রিকেটারদের নাম, ফুটবলারদের নাম, তাদের সম্পর্কে কিছু বলা। তো বাঙালিরা যা ভালোবাসে, মিটিংয়ে তো তাই বলুন, বাঙালিরা কি সাঁতার অতটা পছন্দ করে? বাঙালিরা বেশি পছন্দ করে ফুটবল, ক্রিকেট। এখন ইদানিং ক্রিকেট, কিন্তু ফুটবলে তো বাঙালি মাতোয়ারা, ফুটবল প্রেমী বাঙালি। তো বাঙালিরা যা ভালোবাসে, যে ফুটবল, ক্রিকেট, এই সমস্ত ব্যাপার তো মিটিংয়ে বলবো, তবেই তো আমার বক্তৃতা সবরের মন ছুঁয়ে যাবে। তো আপনি একটু এইগুলো সম্পর্কে বলুন। ক্ষিতিশ সিংহ বলছে, যা খুশি বলুন, কিচ্ছু এসে যায় না, কিচ্ছু যায় আসে না, আপনি যা খুশি বলুন, আমার কিছু এসে যায় না। তবে এটা ঠিক যে আপনি যে কথাগুলোকে গুরুত্ব দেবেন, শুধু বলবেন যারা আমাদের জন্য প্রাণ নিয়ে আসে, যারা আমাদের জন্য প্রাণ নিয়ে আসে। এই যে খেলোয়াড়রা,
সে সাঁতারু হতে পারে, অন্য খেলোয়াড়রাও নিয়ে হতে পারে। তারা তো প্রাণের প্রতীক, তারা আমাদের জন্য প্রাণ নিয়ে আসে, জীবনী শক্তি নিয়ে আসে, প্রাণের উচ্ছ্বাস নিয়ে আসে। আমরা তাদের অবহেলা করি। মানে আপনি একটু ওদের পাশে থাকবেন এইভাবে, একটু সিম্প্যাথি নিয়ে, যে আমরা কিন্তু এদের পাশে থাকি না, আমরা অবহেলা করি, এদেরকে আমরা জায়গা দিই না, এদেরকে দূরে সরিয়ে দিই। এদের মনটাকে জয় করার চেষ্টা করবেন। আর এইভাবে বলবেন যে ভুলে যাই তাদের খাদ্যের দরকার, এদের যে দুর্বলতাটা, এদের দুর্বলতার কথাটা যারা ভাবে না, তাদের জায়গাটাকে আপনাকে নিতে হবে। কীভাবে বলবেন? যে বলবেন যে তাদের তো খাদ্যের দরকার, মাথার উপরে ছাদ দরকার, খড়ের চালা যদি হয় তাও, কিন্তু মাথার উপরে তো ছাদ দরকার। খেলোয়াড়রা, ক্রিকেটার বলো, এই ফুটবলার বলো, সাঁতারু বলো, এই যে উঠতি বয়সী যারা খেলার জগতে আসছে, তো তাদের যদি মাথার উপরে একটা ছাদ না থাকে, সে খড়ের চালা যদি হয় তাও, যদি খাওয়ার যদি না থাকে, তাহলে তারা খেলাধুলা করবে কি করে? আমরাই তো তাদেরকে বাধ্য করি উঞ্চবৃত্তি করতে। উঞ্চবৃত্তি মানে কি? উঞ্চবৃত্তি মানে পরিত্যক্ত বস্তু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করা, এক অর্থে হীন বা নিচ কাজ সমাজের অনেকের চোখে। যদি পারো একটু লিখে রাখো। উঞ্চবৃত্তি মানে হচ্ছে পরিত্যক্ত বস্তু, ওই যে কর্পোরেশনের ডাম্পার গুলো থাকে, সেখানে দেখবে ভাঙাচোরা অনেক জিনিসপত্র, তারপরে বোতল, এটা ওটা, প্লাস্টিকের বোতল, এটা ওটা কুড়িয়ে টুড়িয়ে নিয়ে যায় না কিছু লোকজন, ছেলে মেয়েরা এরকম ধরনের কাজ করে। ভাঙাচোরা জিনিসপত্র এখান থেকে ওখান থেকে, নোংরা থেকে, আবর্জনা থেকে কুড়িয়ে নিয়ে যায়। তো এই পরিত্যক্ত বস্তু যেগুলো আমরা ফেলে দিই, সেগুলোকে সংগ্রহ করে নিয়ে গিয়ে তারা জীবিকা নির্বাহ করে। একে বলা হয় উঞ্চবৃত্তি, যেটা সমাজের অনেকের চোখে যেন একটা হীন কাজ, নিচ কাজ, ছোট কাজ। বোঝা গেল উঞ্চবৃত্তি? হ্যাঁ, পরিত্যক্ত বস্তু। হ্যাঁ, পরিত্যক্ত বস্তু লিখে রাখো। পরিত্যক্ত বস্তু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করার কাজ। বৃত্তি মানে জীবিকা, আর জীবিকা নির্বাহ করছে কিভাবে? না ওই পরিত্যক্ত বস্তু যেগুলো আমরা ফেলে দিচ্ছি, যেগুলো আমরা নোংরা আবর্জনার সঙ্গে ফেলে দিচ্ছি, সেগুলো থেকে কুড়িয়ে নিয়ে এসে ওরা জমা দেয়। ওই রকম ফেরিওয়ালা তো যায় না, দেখুন ভাঙাচোরা জিনিসপত্র নিয়ে যায়, আবার কুড়িয়ে টুড়িয়েও, আবর্জনা থেকে কুড়িয়ে টুড়িয়েও সংগ্রহ করে। তাহলে আমরা কি করছি? এই সমস্ত প্রতিভাবানদেরকে কি করছি? বাধ্য করছি এইরকম কাজ করতে, উঞ্চবৃত্তি করতে, সমাজে এইরকম ভাবে নিচের দিকে ঠেলে দিতে, অন্ধকারের দিকে ঠেলে দিতে। আর এরা কি করে? তাদের প্রতিভাটা এইভাবে অকালে দম বন্ধ হয়ে মরেই যায়। তো এরকম অনেক সিনেমা আছে, যে সিনেমাতে আমরা দেখব যে প্রতিভাবান অনেকেই এরকম হারিয়ে যেতে বসেছিল, সেখান থেকে তাকে টেনে তুলে নিয়ে আসা হচ্ছে। যাই হোক, বিষ্ণুধর শুনে যাচ্ছে, কীর্তিসিংহ বলছে যে আপনি বলবেন যে আমরাই তাদের শেখাই চালাকি করতে, মিথ্যে বলতে। আমাদের কাজ তাদের পাশে দাঁড়ানো, তা না করে আমরা তাদেরকে শেখাচ্ছি মিথ্যে কথা বলতে, চালাকি করতে, এরকমভাবে এই ধরনের কাজের দিকে ঠেলে দিতে। তো এইসব বলবেন, বলার পরে আপনার লাইনের কথাবার্তায় চলে আসবে। আপনার লাইনের কথাবার্তায় বলো তো, আপনার লাইনের মানে বিষ্ণুধরের কোন লাইনের কথা বলা হয়েছে? বিষ্ণুধর কোন লাইনে যেতে চাইছে? মানুষের কথা, ভোটে দাঁড়ানোর জন্য। হ্যাঁ, বিষ্ণুধর তো ভোটে দাঁড়াতে চাইছে, তাহলে মানুষের পাশে থাকার কথা বলতে হবে। আপনার লাইনের কথা মানে রাজনীতির কথাতে চলে আসবে। রাজনীতির কথাতে যদি চলে আসতে হয়, তাহলে কি করতে হবে? আপনি ভোটে দাঁড়াবেন নির্দল প্রার্থী হয়ে, তার মানে সরকারি যে দল রয়েছে তার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন আপনি। তো স্বাভাবিকভাবে আপনাকে কি করতে হবে? সরকারকে, গভর্নমেন্টকে কড়া কথা বলতে হবে না, নাহলে তো আপনি জনসমক্ষে আসতে পারবেন না। তাহলে আপনাকে লোকে কেন ভোট দেবে, কেন চিনবে? কারণ সরকারের ভুল ত্রুটিগুলোকে আপনাকে ধরিয়ে দিতে হবে। সরকারকে, গভর্নমেন্টকে এক হাত নেবেন, কড়া কথায় এক হাত নেবেন, মানে আক্রমণ করবেন আপনাদের রাজনীতির কথাতে, তবেই তো মানুষের পাশে থাকতে পারবেন, মন পেতে পারবেন। তো বিষ্ণুধর বলছে তাহলে গুছিয়ে লিখে দিন। তো এগুলো যদি আমাকে বলতে হয়, তো আমি কিভাবে বলবো বুঝতে পারছি না। তো আমি তো সব এলোমেলো করে ফেলছি, আমার তো লেখার ক্ষমতা নেই। তা আমি একটু গুছিয়ে সুন্দর করে লিখে দিই। আমার যেন কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে মাথার ভেতরে, সব গুলিয়ে যাচ্ছে। আপনি এত কথা বললেন, এরকমভাবে বললেন, এত সুন্দর সুন্দর কথা বলতে বললেন, তারপরে আমাকে আমার লাইনের মানে রাজনীতির কথাতে আসতে বলছেন, তো আমার মাথাতে কেমন সব তালগোল পাকিয়ে যাচ্ছে। তা আপনি একটু লিখে দিন পরিষ্কার করে। ক্ষিতীশ ভ্রুকুটি করে তাকালো, একটু ভ্রুকুটি করলো, ভ্রু কুচকালো, মানে একটু কেমন যেন একটু কটাক্ষ করলো, কটাক্ষ করে তাকালো। বিষ্ণুধর তাড়াতাড়ি বললো
না এমনি এমনি লিখে দিতে বলছি না, সেজন্য ফি দেবো। এমনি এমনি আপনি লিখে দেবেন তা নয়, আমি ফি আমি দেবো, তো সেই পারিশ্রমিক পাবেন আপনি, একটু লিখে দিন। তখন ক্ষিতিশ সিংহ বিষ্ণুধরের কাছে একটা প্রস্তাব রাখলো। বিষ্ণুধরের তো এখন অনেক টাকা পয়সার দরকার, সরি ক্ষিতিশ সিংহের এখন অনেক টাকা পয়সা দরকার। তো এখন বিষ্ণুধরের তো অনেক টাকা পয়সা আছে, বিষ্ণুধরের দোকান আছে, ব্যবসা আছে, বিষ্ণুধরের অনেক যোগাযোগ আছে। তাহলে বিষ্ণুধরের কাছে থেকে যদি একটা কাজের ব্যবস্থা করা যায়, চাকরির ব্যবস্থা করা যায়, তো সুযোগ বুঝে বিষ্ণুধরকে একটা প্রস্তাব দিল। এই ক্ষিতিশ সিংহের কেন টাকার দরকার এখন? তার এখন কোনো কাজ নেই। তার এখন কোনো কাজ নাই, আর তারপরে কণিক খাবারের জন্য ব্যবস্থা করতে হবে প্রায় প্রতিদিন 1 টাকার ধাক্কা। তাহলে ক্ষিতিশ সিংহ যদি তার স্ত্রীর কাছে গিয়ে হাত পাতে, মানে লীলাবতীর কাছে, নিশ্চয়ই লীলাবতী হয়তো সেটা গুরুত্ব দেবে না, সেটা ঠিকও হবে না হয়তো ক্ষিতিশ সিংহের স্ত্রীর কাছে টাকা চাওয়া। তাই এখন তার টাকা দরকার। তাই বিষ্ণুধরকে বলছে যে ফি চাই না, একটা চাকরি চাই, আমার ফি চাই না, একটা চাকরি দিতে হবে, যে কোনো চাকরি, অন্তত 100 টাকা, মাসে 100 টাকা পেলেই আমার হবে, এরকম একটা চাকরি আমাকে দিন। বিষ্ণুধর বলছে চাকরি, অবাক হয়ে বলছে চাকরি। বিষ্ণুধর অবাক হয়ে তাকে বললো কোথায় পাবো চাকরি, কোথায় পাবো, আমি চাকরি করি নাই। ক্ষিতিশ বলছে আপনার তো ব্যবসা আছে, তো ওখানে একটা ব্যবস্থা করে দিই, আমার এখন নিয়মিত টাকা দরকার, আমার এখন টাকা দরকার, আমার টাকা লাগবে। আর এইভাবে আপনার বক্তৃতা আমি সারা জীবন লিখে দিতে পারবো না, এই বক্তৃতা তো সারা জীবন লেখা যাবে না। আপনাকে লিখে দিলাম, আপনি একটু টাকা দিলেন, আমার ওইটুকু টাকাতে হবে না, আমার একটা কাজ দরকার, চাকরি দরকার, আমি একটা চাকরির ব্যবস্থা করে দিই, বক্তৃতা আমি কিন্তু লিখে দিতে পারবো। তো তখন বিষ্ণুধর বাধ্য হয়ে বলছে আচ্ছা আমি দেখবো, আচ্ছা আমি দেখবো আপনার চাকরির একটা কাজে কিছু ব্যবস্থা করা যায় কিনা। কিছুটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ক্ষিতিশ সিংহ 8 ঘন্টার মধ্যে বিষ্ণুধরকে লিখে দিল। 8 ঘন্টার মধ্যে ক্ষিতিশ লিখে দিল, পুরো স্ক্রিপ্টটা তৈরি করে দিল। বিষ্ণুধর চলে যাওয়ার পর রান্না চাপিয়ে দিল। উঠোনের দেওয়ালে গাঁথা বড় হুকে রবারের 2টো দড়ির প্রান্ত আংটায় বেঁধে আটকাবার কাজে লেগে পড়ল। তো ব্যায়ামের ব্যবস্থা করতে হচ্ছে, কনির এক্সারসাইজের ব্যবস্থা করতে হবে, তার আগের জিনিসপত্র সব বের করলো। ও কি করলো, উঠোনের দেওয়ালে একটা হুক গাঁথা রয়েছে, এরকম একটা হুক, আংটা এরকম একটা হুকের মতো গাঁথা রয়েছে, যেটাতে এরকম দড়ি আটকাবে। তো হুক, তো সেই বড় হুকে রাবারের 2টো দড়ির প্রান্ত, রাবারের 2টো দড়ির 2 প্রান্ত আংটায় বেঁধে, ওই আংটা রিং গোল আংটা রিংয়ে বেঁধে কি করলো, ওটাতে আটকাবার কাজে লেগে গেল, বাঁধার কাজে লেগে গেল। তো ওই রাবারের 2টো দড়ি, আংটাগুলো লাগিয়ে রাখবে হুকে, আর রাবারের দড়ি ধরে টান দেবে কনি, ব্যায়াম করবে। হাতের পেশি, কাঁধের পেশি, এগুলো শক্ত হওয়া দরকার আছে। যাই হোক, গরিবের জিম, বুঝতে পারছো তো? তোমরাও বাড়িতে এরকম ভাবে নিশ্চয়ই অনেক রকমের হাতের কাছে থাকা জিনিসপত্র দিয়েই জিম করতেই পারো, এক্সারসাইজ করতেই পারো। ডাম্বেল কেনার, বারবেল কেনার পয়সা কি সবার আছে? এই বাড়িতে যা কিছু আছে ভারী জিনিসপত্র নিয়ে এরকম উঠাবে, নামাবে, তারপরে ওপরে রড ধরে ঝুলবে, অনেক ধরনের ব্যায়াম কিন্তু ঘরোয়াভাবে করা যায়। অনেক জিনিসপত্র বাড়িতে যেগুলো থাকে সেগুলোকে কাজে লাগানো যায়। যাই হোক, রবারের দড়ির আংটাগুলো লাগিয়ে দিল, ওইটা ধরে উনি ব্যায়াম করবে। রবার দুটোর অপর প্রান্তে 2টো হাতল লাগানো হলো। এই রবারের দড়ির 2 প্রান্তে 2টো হাতল লাগানো হলো, সেই হাতল 2টো ধরে টান দেবে। এই রবার পুলি টেনে ব্যায়াম করবে কনি, এই যে রবারের পুলি, এই রবারের দড়িগুলো টেনে কনি ব্যায়াম করবে। কাজটা শেষ করে সে ছোট পাশ বালিশের মতো চটের থলে 10 বালি দিয়ে ভরতে শুরু করলো। সের দেশে 1 সের মানে কত কেজি? সের 10 সেরের মতো। 1 সের মানে কত কেজি? 1 সের মানে 1 কেজি। 10 সের মানে 10 কেজির মতো। তাহলে 1 সের, 10 সের মানে 10 কেজি বালি। একটা চটের থলিতে 10 কেজি মতো বালি ভরছে। বালি ভরে ও চটের থলিটাকে বাঁধছে। এই চটের থলিতে বালি ভরে কি করবে কোনি না, ও যখন ফ্রি হ্যান্ড ব্যায়াম করবে, সেই ব্যায়াম করার সময় এরকম ঘাড়ের উপরে ওই চটের থলিতে বালি বস্তাটা রাখবে। তো বালি বস্তাটা দেখে ওজনটা রেখে ও ব্যায়াম করবে, ফ্রি হ্যান্ড ব্যায়াম করবে, যাতে কাঁধে পেশিগুলোর একটা জোর তৈরি হয়, মাসেলগুলোর একটা যথেষ্ট মজবুত হয়, মাসেলগুলো, কাঁধের মাসেলগুলো।
লীলাবতী বাড়িতে ঢুকে ক্ষিতীশের কাজ দেখে অবাক হয়ে বলল, ক্ষিতীশ অনেকদিন ধরে তো এরকম ধরনের কাজ টাজ করেনি, ওই জিনিসপত্র সব পড়ে রয়েছে, এরকম কাজ কেন করছে? লীলাবতী বুঝতে পারলো না, অবাক হয়ে সে বললো, এগুলো আবার যে বার করলে কি ব্যাপার? ব্যাপার কি? এগুলো কেন বার করলে আবার? তখন ক্ষিতীশ বলছে, কনির জন্য। কনি সম্পর্কে ক্ষিতীশ সিংহ লীলাবতীকে আগে কোনোদিন বলেইনি, তাই লীলাবতী জানতে চাইছে কে কনি। ক্ষিতীশ বলছে, একটা মেয়ে, ওকে তৈরি করবো। একটা মেয়ে, মানে ওর সাঁতারুর কথাই উল্লেখ করছে, একটা মেয়ে পেয়েছে, তৈরি করবে। মেয়েটার মধ্যে জিনিস আছে, জিনিস আছে মানে ওর মধ্যে প্রতিভা আছে, একেবারে আকাড়া মাটি। আকাড়া মাটি মানে হচ্ছে কোনো আকৃতি পায়নি, কোনো রূপ পায়নি এমন মাটি, মানে এখনো কাঁচা অবস্থাতে রয়েছে, যেমন খুশি তাকে মনের মতো রূপ দেওয়া যাবে। আকাড়া মাটি মানে হচ্ছে কোনো একটা আকৃতি বা রূপ পায়নি এমন মাটিকে বলা হয় আকাড়া মাটি। গড়তে পারলে দারুণ সুইমার হবে, ওকে যদি গড়তে পারা যায়, তৈরি করা যায়, ও দারুণ সুইমার হবে, ওর মধ্যে রীতিমতো প্রতিভা রয়েছে, তোমাকে এনে দেখাবো, ভীষণ গরিব। যাই হোক, কথা প্রসঙ্গে তো ক্ষিতীশ সিংহ বলেই দিল, কনিকে নিয়ে এখন সে ব্যস্ত। কিন্তু লীলাবতী যে মোটেও সেটাকে পছন্দ করেনি, বুঝতে পারলো না, একটু পরেই বুঝতে পারবে। লীলাবতী ঘরে ঢুকে গেল। ক্ষিতীশ ঘরের দরজার কাছে দাঁড়িয়ে বলল, ভীষণ গরিব, খেতে পায় না, ভাবছি এখানেই ওর খাওয়ার ব্যবস্থা করবো। ভীষণ গরিব, খেতে পায় না, তো খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি আমার বাড়িতেই করবো ভাবছি। যেই না বলা, অমনি ছুটে এলো একটা শুকনো স্বর। ঘরের মধ্য থেকে লীলাবতীর শুকনো কঠিন স্বর ভেসে এলো। লীলাবতী বলছে যে ওইসব দান ধ্যান করা, ওই সমস্ত খাওয়া পড়ার ব্যবস্থা করা, এগুলো এখন চলবে না। হ্যাঁ, ঘরটা নেওয়াই ঠিক করলাম। ঘর নিল, তাদের দোকানের নাম কি? প্রজাপতি। একদম ছোট ঘর ছিল, এখন প্রজাপতি তো ডানা মেলে উঠতে পারছে, তার মানে ভালোই চলছে ব্যবসাটা। ক্ষিতীশ সিংহ ব্যবসার হাল ধরেনি, লীলাবতী একাই হাল ধরেছে। যাই হোক, ব্যবসাটা এখন ভালো দাঁড়িয়েছে, এখন ঘরটা একটু বড় দরকার। তাই কোথায় ঘর ভাড়া নেওয়ার জন্য গিয়েছিল? হাতিবাগানে। এবং ঘরটা, বাড়িটা কার? যে ঘরটা ভাড়া নেবে সেটা কাদের? হ্যাঁ, বিষ্ণুধরে। আর সেলামি কত চেয়েছে? 5,000 টাকা সেলামি। ওই সময় 5,000 টাকা মানে অনেক টাকা। 5,000 টাকা সেলামি চেয়েছে, তার মানে 5,000 টাকা সেলামি দিয়ে ঘর ভাড়া নেওয়া, তো তার উপরে একটা মেয়েকে খাওয়াবে, এখানে রাখবে, খাওয়াবে, এইটা সে কিছুতেই মানতে পারলো না। তাই বলছে ঘরটা নেওয়াই ঠিক করলাম। ওরা রাজি হয়েছে 5,000 টাকা সেলামি, যে 5,000 টাকা সেলামি দিতে হবে, তারপরে মাসে মাসে আলাদাভাবে ঘর ভাড়া তো দিতে হবে। আগে কিন্তু 5,000 টাকা সেলামি অ্যাডভান্স, এখন টেনে টুনে চালাতে হবে। বাজে খরচ একদম বন্ধ, এখন বাজে খরচ একদম করা যাবে না। তো ক্ষিতীশ আর কথা বাড়ালো না, স্বাভাবিকভাবে। এই অবস্থায় ক্ষিতীশ কথা বাড়ালে, হ্যাঁ, তাহলে ক্ষিতীশকে হয়তো ওই ডালের হাতায় ছুঁড়ে মারবে রে। বিকেলে অ্যাপোলোয় গিয়ে দেখলো কনি আসেনি। বিকেলবেলা দেখলো কনি আসেনি, অবাক হয়ে গেছে। পরদিন এলো, কিন্তু পরদিন সকালে কনি এলো 8 ঘন্টা দেরিতে। কি ব্যাপার? পরের দিন 8 ঘন্টা দেরিতে এলো, আগের দিন আসেনি। ক্ষিতীশ তো একদম রেগে গেছে, তার জন্য সে লড়াই করছে, তার জন্যই সে মানুষের কাছে এগাতে হাত পাচ্ছে, স্ত্রীর কাছে অপমানিত হচ্ছে, অথচ সেই যার জন্য সে চেষ্টা করেছে সেই লেট করে আসছে, সেই অ্যাবসেন্ট হচ্ছে। ক্ষিতীশ রেগে গিয়ে তাকে কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই কনি বলল, কি খাবারের বদলে বরং আমাকে রোজ 1 টাকা করে টাকা দেবেন? আপনি তো সেই 1 টাকার খাবার কিনে দিতেন, খাবারের বদলে আমাকে যদি টাকা দিতেন 1 টাকা করে। ক্ষিতীশের রাগটা মুহূর্তে অবাক হয়ে গেল। ক্ষিতীশ তো রেগেই ছিল, এই কথা শুনে অবাক হয়ে গেল। মানে তার জন্য সাঁতারের ব্যবস্থা করেছে, তার জন্য তাকে ট্রেনিং দিচ্ছে, তার জন্য সব ব্যবস্থা করছে, আবার তার জন্য খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে, তার বদলে আবার টাকাও দিতে হবে। ওরা অবাক হয়ে গেল। তো অবাক হয়ে বলছে, তার মানে রোজ 1 টাকা করে টাকা দিতে হবে আমাকে? তুই সাঁতার শিখাবে? আমাকে তুই সাঁতার শিখবি বলে রোজ 1 টাকা করে দিতে হবে আমাকে? তুই সাঁতার শিখবি বলে আমাকে 1 টাকা করে দিতে হবে? হ্যাঁ, আমার কি স্বার্থ আছে? এটা কি আমার পিতৃদায়? এটা কি আমার পিতৃদায়? আমি তো বাবা নাকি যে মেয়ের জন্য দায়িত্ব, সেই দায়িত্ব কর্তব্য আমাকে পালন করতে হচ্ছে? এটা কি আমার পিতৃদায়? তখন কনি বলছে, অত খাটাবেন আর খেতে দেবেন না? বা আমাকে এত খাটাবেন আর খেতে দেবেন না? কনির মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ক্ষিতীশ হেসে ফেললো। বুঝতে পেরেছে যে ধরনের মেয়ে, ও ক্ষিতীশকে বুঝে ফেলেছে। ক্ষিতীশকে বুঝে রীতিমতো চাপ সৃষ্টি করছে। কনিও হাসলো, কনিও বুঝতে পেরেছে যে ক্ষিতীশ সিংহ যেমন তার কনিও তেমনি, মানে একদম সমানে সমানে দুজনের মধ্যে একটা নিঃশব্দ যেন বোঝাপড়া হয়ে গেল। নিঃশব্দ বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া।
নিঃশব্দে, কেউ কাউকে বললো না, কিন্তু মুখে না বললেও বোঝাপড়া হয়ে গেল। অর্থাৎ ক্ষিতিশ সিংহ এক অর্থে স্বীকার করে নিল যে হ্যাঁ, তোকে এই সমস্ত টিফিনের বদলে আমি তোকে 1 টাকা করেই দেবো। আর কনিও বুঝে গেল ও 1 টাকা করে দেবে, তার বিনিময়ে তাকে কি দিতে হবে? কি দিতে হবে? পরিশ্রম করতে হবে। ট্রেনিং এ 1 ঘন্টা করে অতিরিক্ত দিতে হবে, রীতিমতো মনোযোগী হয়ে পরিশ্রম করতে হবে। তো দুজনের মধ্যে আর নিঃশব্দ বোঝাপড়া হয়ে গেল। ক্ষিতিশ বলছে, তুই একটা আস্ত শয়তান, আমাকে চিনে ফেলেছিস দেখছি, তুই আমাকে চিনে ফেলেছিস, তার জন্য এরকম ভাবে বললি। ঠিক আছে, দাঁড়া, আগে তোকে সাঁতারের মজাটা পাইয়ে দিই। সাঁতারের মধ্যে যে মজা আছে, আনন্দ আছে, আগে সেটা পাইয়ে দিই। যদি সাঁতারের মজাটা তুই একবার পেয়ে যাস, তাহলে আমাকে এরকম ভাবে চাপ সৃষ্টি করবি না, তুই নিজের থেকেই সাঁতার থেকে উঠবি না, জল থেকে উঠবি না। আগে সাঁতারের মজাটা পাইয়ে দিই, তারপরে দেখবো জলে নামিস কিনা, তারপরে আমি দেখবো তুই জলে নামিস কিনা, তারপরে তুই আমাকে এইভাবে চাপ দিতে পারিস কিনা, নাকি দেখবো তুই নিজের থেকে জলে নামছিস। এখন আমি তোকে খাটাচ্ছি, তখন তুই খাটার জন্য পাগল হয়ে উঠবি। তোকে এখন আমি খাটাচ্ছি, তোর মনে হচ্ছে এখন আমি তোকে খাটাচ্ছি, চাপ দিচ্ছি, কিন্তু তুই সাঁতারে যখন মজা পেয়ে যাবি, তখন নিজেই খাটার জন্য ঝাঁপিয়ে পড়বি, আমাকে আর বলতে হবে না। আগে সাঁতারের মজাটা পেয়ে যা। এটা ঠিক বলেছে কি না বলো তো? ভুল বলেছে। যে কোনো কাজে যদি কেউ, সাঁতারের বলো আর যে কোনো কাজে বলো, কাজে যদি মজাটা পেয়ে যায়, আনন্দটা পেয়ে যায়, তাহলে কি তাকে জোর করার দরকার আছে? না, দরকার নেই। তো ঠিক তেমনি পড়াশোনার ক্ষেত্রেও তাই, পড়াশোনার ক্ষেত্রেও তাই, যে অতিরিক্ত চাপ দিয়ে জোর করে নয়, তোমরা নিজেরাই এর মধ্যে একটা আনন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করো। যখন থেকেই আনন্দ খুঁজে পাবে, যখন থেকে মনে হবে এই পড়াটা তো আমার, সামনে যে বড় পরীক্ষা, সেই বড় পরীক্ষা আমাদের জীবনের বড় পরীক্ষা, তো সেই বড় পরীক্ষা দেওয়ার জন্য আমাকেই চেষ্টা করতে হবে, তার জন্য আমাকেই পরিকল্পনা করতে হবে, কিভাবে আমি প্রত্যেকটা চ্যাপ্টারকে রপ্ত করব, কিভাবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রশ্নের উত্তরগুলো লিখবো, কিভাবে আরো সুন্দর করব, আরো বেটার করব, আরো 5 জন স্টুডেন্ট থেকে আরো স্ট্যান্ডার্ড করব আমার উত্তরটা। আমি কিভাবে, তাহলে আমি বই ঘাঁটি, আমি অতিরিক্ত বই ঘাঁটি, আমি নিজে মাথা খাটাই, আরো সুন্দর করে উত্তরগুলোকে গুছিয়ে লিখি, আরো বেটার করি, আরো বেটার করি। তো নিজের থেকে এখান থেকে মজাটাকে খুঁজে নিতে হবে। আর একবার যদি কেউ মজাটা পেয়ে যায়, আনন্দটা পেয়ে যায়, তাহলে তাকে আলাদা করে চাপ দেওয়ার কোনো দরকার নেই। সে সাঁতারই বলো আর পড়াশোনাই বলো বা খেলাধুলায় বলো বা যে কোনো কাজে বলো, কাজের মধ্যে আনন্দ খুঁজে পাওয়াটা খুব দরকার। আর একবার যদি কেউ আনন্দ খুঁজে পেয়ে যায়, তাকে কেউ আটকাতে পারবে না, কেউ তাকে বাধা দিতে পারবেই না। তাই বলছি যে তুই এখন বলছিস যে আমাকে টিফিন বাবদ 1 টাকা করে দিতে হবে, আমাকে তুই উল্টে চাপ দিচ্ছিস, কিন্তু একটা সময় আসবে তুই যখন সাঁতারে মজা পেয়ে যাবি, তখন তুই নিজেই সাঁতারের জন্য পাগল হয়ে উঠবি, সাঁতার কাটার জন্য পাগল হয়ে উঠবি। তো কোনি কথাগুলো শুনলো, কিন্তু শুনে ও ঠিক বিশ্বাস করতে পারলো না যে আমি সাঁতারে মজা পেয়ে যাব, সাঁতারে জল থেকে উঠবোই না, আমার সাঁতার কাটতে ভালোই লাগে না। ও অবিশ্বাসের ভাব ফুটিয়ে কথাগুলো শুনলো, মুখে একটা অবিশ্বাসের ভাব, ও বিশ্বাস করলো না ক্ষিতিশের এই কথাগুলো। বলছে সাঁতারে মজা পেলে তুই নিজেই পাগল হয়ে উঠবি খাটার জন্য, বেশ বিশ্বাস করলো না। যাই হোক, ক্ষিতিশ সেটা লক্ষ্য করে আবার বললো। ক্ষিতিশ যখন দেখলো কোনির মুখে একটা অবিশ্বাসের ভাব, তখন কোনির এই অবিশ্বাসের ভাবটা লক্ষ্য করে ক্ষিতিশ আসল জায়গাতে আবার আঘাত করলো, ও দুর্বল জায়গাতে আঘাত করলো। কি বললো? যে লেকে 1 মাইল সাঁতারে যে মেয়েটার কাছে হেরেছিস, লেকে, কোন লেকে? রবীন্দ্র সরোবরে। ওইখানে 1 মাইল সাঁতার প্রতিযোগিতায় মেয়েদের মধ্যে যে মেয়েটার কাছে হেরে গেছিস, অর্থাৎ যে মেয়েটা ফার্স্ট হয়েছে, যে মেয়েটার নাম মাইকে যখন অ্যানাউন্স করেছিল, তখন কোনি ঝটকা দিয়ে মাথা ঘুরিয়েছিল। কোনির সরাসরি কানে নয়, সরাসরি বুকে গিয়ে লেগেছিল। কারণ দাদাকে কথা দিয়েছিল, কথা দিয়ে কথা রাখতে পারেনি, অপমানিত হয়েছে সবার সামনে তার দাদা একদম চুপ করে গিয়েছিল, তো মেয়েদের মধ্যে হেরে গিয়েছিল। তাই কোনির ভেতরে রীতিমতো একটা আগুন জ্বলছে, আগুন, এবং সেই আগুনটা কাকে কেন্দ্র করে? না ওই হিয়া মিত্রকে কেন্দ্র করে। তাই যেই ক্ষিতিশ সিংহ তার দুর্বলতায় আঘাত করেছে, যে লেকে 1 মাইল সাঁতারে যে মেয়েটার কাছে হেরেছিস তার নাম হিয়া মিত্র, নামটা মনে রাখিস। আর যেই বলা নামটা মনে রাখিস, ঠিক সেই মুহূর্তে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। ঘটনাটা কি? কোনির চোখ দুটো সরু হয়ে এসেছে, চোখ দুটো যেন একদম রীতিমতো আগুন জ্বলছে, চোখ দুটোতে যেন ঠিক বেরোচ্ছে একটা প্রতিহিংসা পরায়ণতা।
মুখ ঘুরিয়ে সে কস্টিউমের কাঁধের পটি ঠিক করতে লাগলো। কস্টিউমের কাঁধের পটিটা বেরিয়ে গেছিল, ঠিক করে নিল। ঠিক করে নিয়েই ও রীতিমতো নিজেকে প্রস্তুত করলো ঝাঁপিয়ে পড়ার জন্য। ঠিক সেই সময় আরো একটা কথা বলল, যে কথাটা একটু আগে তোমাদের আমি বলেছিলাম মনে রাখার জন্য, যে কথাটা রীতিমতো কনিকে একেবারে বিস্ফোরিত করে দিল, বোমার মতো ফাটিয়ে দিল। মনে রাখিস, অমিয়া বলেছে তোকে পা ধোয়া জল খাওয়াবে। অমিয়া যে কথাটা বলেছিল কনি তো এখনো শোনেনি, ক্ষিতিশ সিংহের কানে এসেছিল। তাহলে দুজনের কথা ক্ষিতিশ সিংহ কনির সামনে রাখলো। লেগে হেরে গিয়েছিল যে মেয়েটা, তার নাম মনে রাখিস হিয়া মিত্র। আর একটা মেয়ে, সে তোকে বলেছে পা ধোয়া জল খাওয়াবে। তাহলে কনি হতে পারে গরিব, কনি হতে পারে গরিব দরিদ্র পরিবারের মেয়ে, কিন্তু কনির আত্মমর্যাদা প্রবল। আর যার আত্মসম্মান আছে, আত্মমর্যাদা আছে, তাকে যদি তার আত্মসম্মানে আঘাত করা হয়, তাহলে সে তার আত্মসম্মান বজায় রাখার জন্য একদম শেষ পর্যন্ত ঝাঁপিয়ে পড়তে পারে, উজাড় করে দিতে পারে। কনি ঘুরে দাঁড়ালো এই কথাগুলো শুনে, শীর্ণ দেহটা ঝাঁকিয়ে রুক্ষ স্বরে বলল, কস্টিউম 7 দিনে আমি আদায় করব। ঝাঁকিয়ে শরীরটাকে ঝাঁকিয়ে বললো, কস্টিউম আমি 7 দিনে আদায় করে নেব। হ্যাঁ, কার মতো সাঁতার কাটলে কস্টিউম দেবে বলেছিল ক্ষিতিশ সিংহ? সুহাসের মতো। তাহলে ওই সুহাসের মতো 7 দিনের মধ্যে আমি সাঁতার কাটা শিখে ফেলবো, আর 7 দিনের মধ্যে কস্টিউম আদায় করবো। কিন্তু লাল রঙের আমি পরবো না, আমার কস্টিউমের রং লাল নয়, আমার পছন্দের রং হচ্ছে কালো। অমিয়া আর বেলা 50 মিটার কোর্সে কিকিং বোর্ড নিয়ে প্র্যাকটিস করছে। অমিয়া আর বেলা প্র্যাকটিস করছে, 50 মিটারে প্র্যাকটিস করছে। গিয়ে কিকিং বোর্ডে কিক করে আবার ব্যাক করে ফিরে আসছে। এইভাবে ওরা 50 মিটারে কিকিং বোর্ড নিয়ে প্র্যাকটিস করে যাচ্ছে। কনি পাড়ের কাছাকাছি দাঁড়িয়ে আছে। ক্ষিতিশ সিংহ এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে, মানে কনির দিকে তাকিয়ে, দু চোখে শুধু অনুমোদন আর কণ্ঠে বিড়বিড়। দু চোখে অনুমোদন, এক অর্থে অনুমোদন করছে, আবেদন করছে, কণ্ঠে বিড়বিড় করছে এবং তাকে উৎসাহিত করছে। এবং দেখা যাচ্ছে যে কনিও রীতিমতো নিজেকে উত্তেজিত করে তুলছে। হারামজাদি কোথাকার, আমাকে নিয়ে এতদিন রসিকতা হচ্ছিল, দাঁড়া, তোর ওষুধ আমি পেয়েছি, তোর ওষুধ কি বলো? কি? হিয়া মিত্র। যে কোনো প্রতিযোগিতায় সামনে কোনো প্রতিদ্বন্দ্বীকে দাঁড় করাতে হয়। প্রত্যেকে তোমরা নিজেরা তোমাদের সামনে কোনো প্রতিদ্বন্দ্বীকে দাঁড় করাবে, মনে মনে ভেবে নেবে যে এই আমার প্রতিদ্বন্দ্বী, এই আমার প্রতিযোগী, একে আমাকে যেভাবে হোক হারাতেই হবে, পিছাতেই হবে, আমাকে এগিয়ে যেতে হবে একে পিছিয়ে দিয়ে, তবে গিয়েই তোমরা এগোতে পারবে। তাহলে আগের টার্গেট ঠিক করো, নিজেদের মধ্যে আগের টার্গেট ঠিক করে নাও যে কে কার প্রতিদ্বন্দ্বী প্রতিযোগী। তো তাকে হারানোর জন্য নিজে জেদি হও, একরোখা মানসিকতা নিয়ে এগিয়ে যাও। তো ক্ষিতিশ সিংহ তার সামনে একজন কম্পিটিটরকে দাঁড় করিয়ে দিল, যে তার প্রতিদ্বন্দ্বী, সে হলো হিয়া মিত্র। হ্যাঁ, হিয়া মিত্রই তার প্রতিদ্বন্দ্বী, কারণ অমিয়া তার প্রতিদ্বন্দ্বী সেই অর্থে নয়, কারণ ক্ষিতিশ সিংহ জানে ওর মধ্যে যে প্রতিভা রয়েছে খুব শীঘ্রই অমিয়াকেও ছাড়িয়ে যাবে। তাহলে অমিয়াকে ছাড়িয়ে যাওয়ার পরে এখন তার বড় লক্ষ্য থাকবে হিয়া মিত্রকে টেক্কা দেওয়া, পাল্লা দেওয়া। তাই ওষুধ সে পেয়ে গেছে হিয়া মিত্র। সবাইকে টাটা।